নমস্কার, আপনারাও জানেন এখন মেইন কথা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ নিয়ে। এবং এই ভিডিওতে আমি স্পষ্ট বলতে চলেছি একটা ইকোনমি কিন্তু একদম ডুবতে চলেছে, এবং সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডের যে অর্ডার চলছে সেটাকে বিপজ্জনক একটা পরিস্থিতিতে দাঁড় করাতে চলেছে। আজকের এই ভিডিওতে মন দিয়ে সেটা শুনবেন। সাথে সাথে আজকে একটা ক্রিটিক্যাল লেভেল ভেঙেছিল, 24,400 ভেঙেছিল, কিন্তু তারপরে লাস্টে কিন্তু রিকভারি করে নিয়েছে। আজকে যেহেতু একটা এক্সপায়ারিরও ব্যাপার ছিল, তাহলে কি বিপদ কেটে গেছে নাকি আমাদের আরেকটু সাবধানে থাকতে হবে তা নিয়েও আলোচনা করব চার্টে। মন দিয়ে ভিডিওটাকে একটু দেখবেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে প্রথমে আসি ট্রাম্পের এই ট্যারিফের ব্যাপার নিয়ে। আপনারা জানেন 50% ট্যারিফ হয়েছে, মানে 25% ট্যারিফ। আর যেহেতু রাশিয়ার সাথে আমরা তেল নিচ্ছি, তাই জন্য 25% আরও এক্সট্রা পেনাল্টি। দেখুন, এতে না ক্লিয়ার হয়ে গেছে যে ট্রাম্প একদম একপেশে চলছে। হ্যাঁ, দেখুন, মানুষেরও তো ব্যাপার আছে, তারাও তো বোঝে, কেউ তো ঘাসে মুখ দিয়ে চলে না। যখন রিপোর্টাররা, আপনারা নিশ্চয়ই এই ক্লিপটা দেখছেন, যখন রিপোর্টার ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল যে ইন্ডিয়া তো বলছে আপনারা তো রাশিয়ার সাথে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার থেকে শুরু করে কিছু তেজস্ক্রিয় জিনিস, এসব জিনিসও নেন, তো সেই সব ব্যাপারে কি বলছেন? তাহলে আপনারা ওদেরকে তেল নিতে বারণ করছেন কেন? সাথে সাথে ট্রাম্পের অ্যান্সার ছিল জাস্ট, মানে হকচকিয়ে যায় না মানুষ সত্যির সম্মুখীন হলে? তখন বলে, না না, আই নিড টু চেক দ্যাট অ্যান্ড আই উইল কাম ব্যাক টু ইউ। ঠিক এইচআররা যেমন ঘুরে আসে যখন অ্যান্সার থাকে না বলার কিছু, ঠিক একদম কর্পোরেট এইচআরদের মতো অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, যারা কিছু এইচআর যদি আমার দর্শক থাকেন, কিছু মনে করবেন না, এটা একটা কথা আছে, আই উইল গেট ব্যাক টু ইউ, আই উইল গেট ব্যাক টু ইউ। এই কথাটা মানুষ তখনই বলে তখন অ্যান্সার নেই, মানে সত্যি যখন সত্যের মুখে পড়ে গেছে যে নিজেরা রাশিয়ার সাথে চুক্তি করছে, রাশিয়ার থেকে যে যে জিনিসগুলো, রেয়ার আর্থ থেকে শুরু করে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিচ্ছে। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নরা ন্যাচারাল গ্যাস নিচ্ছে, সব কিছু করছে। সব থেকে রাশিয়ার থেকে বেশি তেল নেয় আর জিনিসকে নেয় চায়না, নেয় টার্কি, নেয়। তাদের এগেনস্টে কিছু বলছে না। তাদের জন্য তো রাশিয়ার থেকে তেল নেওয়ার জন্য পেনাল্টি নয়, পেনাল্টি এই ওয়ার্ডটা ইউজ করে যখন বলছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে কি হচ্ছে। আর দেখুন, ভারতীয় হিসাবে খুব ভালো লাগছে যে ভারত অ্যাটলিস্ট এইখানে কিন্তু নত হয়নি, চোখে চোখ রেখে কথা বলছে। এবং আজকেও আমাদের প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছে যে চাষিদের বা আমাদের আমাদের যে ফার্মারদের স্বার্থ রক্ষা বা এইসবের দিকে টপ প্রায়োরিটি, প্লাস এনার্জি সিকিউরিটি খুব প্রায়োরিটি। কারণ রাশিয়ার থেকে আমরা কম দামে তেল পাচ্ছি, অবশ্যই আমরা সেটা নেব। ঠিক আছে, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে ক্লিয়ার করেছে, যেটা ভালো লাগছে। আর একটা দেখুন, ব্যবসাটা আমার মনে হয় ওই ডোনাল্ড ট্রাম্পের থেকে গুজরাটি মানুষরা আরো বেশি ভালো বোঝে, তাই নয় কি? তো তাই জন্য ব্যবসার দিকে কিন্তু কোনো ট্যাফু করতে পারবে না। অন্যান্য যেসব দেশগুলো একটু নত স্বীকার করেছে, আমি জানি না, এখন এই এই সময়টা আমার মনে হয় বিশ্বের বিভিন্ন দেশকে একসাথে দাঁড়িয়ে কাজটা করতে হবে, বা চোখে চোখ রেখে কথাটা বলতে হবে, যেমন ভারত করছে। না হলে ওই একজনের দাদাগিরি দিয়ে এখন কিন্তু গ্লোবাল অর্ডার এরকম নেই যে একজনই ছড়ি ঘোরাবে আর সবাই চুপচাপ বসে বসে সেটা দেখবে। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিই, সাউথ কোরিয়ার সাথে অলরেডি ট্রেড চুক্তি হয়ে গেছে, ট্রেড চুক্তি হয়ে যাওয়ার পরে আবার ট্যারিফ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তাও করেছে। এবং কি শর্ত রেখেছে জানেন? কি শর্তে ট্রেড চুক্তি হয়েছে? একটা শর্ত তার মধ্যে বলি, সেখানে সাউথ কোরিয়াকে কয়েকশো বিলিয়ন ডলার ইউএসএ ইনভেস্ট করতে বাধ্য করা হয়েছে। এবং বলেছে যে ইনভেস্টমেন্টটা করবে সাউথ কোরিয়া, সেটা সাউথ কোরিয়া কোথায়, মানে কি সেক্টরে বা কোথায় করতে চায়, সেটা তার মন অনুযায়ী হবে না, সেটা প্রেসিডেন্ট মানে ট্রাম্প বলবে, সেটা ট্রাম্প ডিসাইড করবে যে কোন সেক্টর বা কোথায় ইনভেস্ট করতে হবে। সেই তার কথা মতো সাউথ কোরিয়া সেই টাকাটা দিয়ে দেবে। মানে ইনভেস্টারের নিজের টাকা, কিন্তু নিজের কোনো সে থাকবে না, ট্রাম্পের কথায় চলতে হবে। এই সব শর্তে সাউথ কোরিয়া মেনেছে, জাপানও তাই রিল্যাক্টেন্টলি মানতে হয়েছে, সে মেনেছে। কিন্তু ঠিক আছে, ব্যবসাটা গুজ্জুরা ভালো বোঝে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়া যতটা লড়াই করতে চায় ততটা লড়াই করছে। এবার দেখুন, লড়াই করা আর বোকামো করার মধ্যেও একটা পার্থক্য আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইউএস মার্কেটের দরকার আছে। হ্যাঁ, এবার কতটা মানে একটা ভারসাম্যের দরকার, যেটা দরকার আছে সেইটা দরকার ঠিকই, আবার কোনো কোনো সময় একদম তো মেরুদণ্ড বেঁকিয়ে আমাদের থাকলে হবে না, চোখে চোখ রেখে বলতেও হবে, তাই জন্য ভারত করছে। ঠিক আছে, যেটা চলছে, এবং তার
জন্য যদি আমাদের মার্কেট একটু রিয়্যাক্ট করে নেগেটিভলি, সেটাও আমাদের একটু মেনে নিতে হবে। কিন্তু সেই অর্থে দেখতে গেলেও তো অতটাও আজকে নেগেটিভ রিয়্যাক্ট করেনি, যদিও একবার 24,400 ভেঙে গেছিল, ঠিক আছে, তারপর আবার মানে শেষ হতে হতে উপরে উঠে গেছে। যদিও আমি সেই জায়গাটাকে মানে আজকের পুরো জিনিসটাকে একটু বেনিফিট অফ ডাউটে ছেড়ে দিন, কারণ আজকে উইকলি এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে অনেক কিছু পজিশন আনওয়াইন্ডিং ওয়াইন্ডিং এসব হয়, সুতরাং আজকের দিনটা একটু ছেড়ে দিয়ে কাল পরশু থেকে একটু দেখলে, পরশু দিন তো ছুটি দিয়ে, আমি যা বলতে চাইছি কালকে বা পরের উইক থেকে একটু 2-3 দিন মার্কেটকে দেখতে হবে যে স্পেসিফিক এই যে ট্রেড ব্যাপারটা হয়েছে তাতে কিভাবে এফেক্টটা পড়ে। তবে এখানে একটা কথা বলি, অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু ট্যারিফ 50% নয়, কিছু কিছু সেক্টরকে কিন্তু ছাড় দিয়েছে। ফার্মা সেক্টর তো ছাড় আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো পরে কিছু বলবে, আলাদা ব্যাপার। কিন্তু তার মধ্যেও ফার্মা ছাড়াও অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু 50% নয়। যে জিনিসগুলো ইউএস এর ভারতের সাথে খুব দরকার, ভারতের থেকে খুব দরকার, সেই সব সেক্টরগুলোকে বা সেই সব সেক্টরের মধ্যে কিছু কিছু পণ্য দ্রব্যকে কিন্তু তারা বাদ রেখেছে, 50% রাখেনি, কিন্তু অন্যান্য জিনিসগুলোকে 50% রেখেছে। সেটা নিশ্চয়ই আমার মনে হয় ক্যাবিনেটরা একটু আলোচনা করছে, এসব হচ্ছে। আবার শোনা যাচ্ছে যে অগস্ট মাসে আমেরিকার ট্রেড দপ্তর থেকে কিছু লোক এখানে ভিজিট করবে, আবার কোয়াডের জন্য হয়তো ট্রাম্পও ভিজিট করতে পারে, দেখা যাক সেটা কি হয়। শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টারও চায়না ভিজিট করবে। দেখুন, একটা দিকে বলি, যদি চায়নাটা একটু ঠিক হতো না, মানে চায়না তো জানেন একটু দোগলাবাজ আছে, ওদের ঠিক বিশ্বাস করা যায় না, কিন্তু যদি ওই রাশিয়ার মতো একটু হতো যে ভারতের মানে টাইম টেস্টেড ফ্রেন্ড রাশিয়া, সেরকম যদি একটু হতো, তাহলে কিন্তু ওই যে ব্রিক্সের ব্যাপারটা ছিল সেটা কিন্তু দাঁড়িয়ে একদম আমেরিকা বা এবং ইউরোপিয়ান ইউনিয়নের চোখে চোখ রেখে কিন্তু কথাটা বলা যেত। কিন্তু ওই ব্রিক্সটা খুবই ভালো, কিন্তু ব্রিক্সের মধ্যে ওই চায়নার মাঝে মাঝে বুঝতেই পাচ্ছেন অন্যরকম ব্যাপারটা করে, যেহেতু ওই দিকে আবার পাকিস্তানের সাথে তাকে হাতে রাখতে হবে, সেই অনুযায়ী অন্যরকম। সুতরাং এবার আমি জানি না চায়নার কবে শুভবুদ্ধি উদয় হবে, তো যদি বুদ্ধি উদয় হয়, তাহলে কিন্তু এই দিকের যে অ্যাক্সিসটা আছে, যে ব্রিক্সের ব্যবসা বাণিজ্য আছে, সেটাকে অনেক স্ট্রং করতে হবে। কারণ আপনারা জানেন ব্রাজিলের ব্রাজিলেও ট্যারিফ লাগিয়েছে এবং ব্রাজিলকে নিয়েও অনেক খারাপ মন্তব্য করেছে ট্রাম্প। তো এইসব ব্যাপারগুলো চলছে এবং আপনারা নিশ্চয়ই খবরে নজরও রাখছেন। সেই অনুযায়ী কিন্তু আমাদের ভারতের মার্কেট অনেক ম্যাচিওর্ড রিয়াকশন দিয়েছে। যারা এখনো বলছেন না এই তো সবকিছু খারাপ, এই তারা, আমি বলছি হলফ করে গ্যারেন্টি দিয়ে বলছি, যারা আমার ভিডিওর নিচে লেখেন যে হ্যাঁ ভারতের বাজার একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, খারাপ তো ঠিক আছে, এই কদিনে তো এরকম হচ্ছে, কিন্তু একদমই খারাপ হয়ে গেছে যদি মনে করেন, আমি ওই জেন স্ট্রিটের ব্যাপারগুলো একটু দূরে সরিয়ে রেখে যদি ব্রডার পিকচারটা বলি, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা যারা বলছেন এই কথাটা, তারা কিন্তু পোস্ট কোভিড মার্কেটে এসেছেন। যদি প্রি কোভিড মার্কেটে এসে থাকতেন তাহলে দেখতেন মার্কেট এর থেকেও কঠিন, মার্কেট কি হয়েছে, 26,000 থেকে আমরা 22,000 দেখেছি, এখন হয়তো 24,000 25,000-এ। মানে এইটা কোনো মানে কি বলবো, এইটা কোনো পতনই আমরা দেখিনি, নর্মাল, ইট ইজ ন্যাচারাল। যদি এত সব ঘটনা ঘটেছে, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে এই ট্রেড ওয়ারের ব্যাপারটা তো চলছে, হ্যাঁ, তারপর ইরানের কনফ্লিক্টটাও হয়ে গেল, সব কিছুর মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। এটাই যদি 5-10 বছর আগে হতো তাহলে দেখতেন বাজার কোথায় চলে যেত। তো এই সব ব্যাপারগুলো হচ্ছে না, বাজার যথেষ্ট ম্যাচুরিটির সাথে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাজার প্রত্যেক দিন ভালো করবে বা সবসময় ট্রেন্ডিং থাকবে, যারা ট্রেডার তাদের তো ট্রেন্ডিং মার্কেট দরকার হয়, ট্রেন্ডিং থাকবে না মশাই। এটা যদি এতই সহজ হতো না, তাহলে শেয়ার মার্কেট থেকেই সবাই পয়সা রোজগার করতো। ওই আমি একটা কথা বলেছি যে আমাদের বাবা দাদারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে ওই চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে বড় করতেন না, সবাই শেয়ার মার্কেটে আরামসে 9টা থেকে 3টে পর্যন্ত কাজ করেই পয়সা নিয়ে আমাদের মানুষ করতেন। তা তো হয় না, কারণ এই ব্যাপারটা একটু কঠিন আছে এবং কঠিন আছে। কিন্তু এখন যদি দেখেন মার্কেট অনেক ম্যাচিওর্ড রিয়াকশন দিচ্ছে। আজকেও যদি দেখেন, যদি একদম বটমটাও ধরেন, আজকে কত হয়েছে ধরুন 24,360 370 এরকমে গেছিল নিচে, এক্স্যাক্ট আমার লোটা মনে নেই, ঠিক আছে, যদি সেটাও দেখেন আর যখন ওপেন হয়েছে সেখান থেকে দেখলেও হয়তো 200 পয়েন্টের মতো, মানে 1%, ধরুন আমি ধরলাম 1% মানে তো 250 পয়েন্ট,
মানে বাজার আমাদের 1% আজকে যদি নিচেও 250 পয়েন্ট মাইনাসেও বন্ধ দিত, তাও তো 1%, এমন কিছু নয়। তাহলেও তো 26,000 থেকে 24,500 বা 24,400 এমন কিছু নয়। 26,000 হাই হয়েছে রিসেন্ট, আমি মানে এর আগের বছরে, সেটা আমি ধরে চলছি। তো এমন কিছু নেই। এবং কখন একটু দেখতে হবে, আমি যদি মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে এই একটা বিগ বুল রান মানে বুল রানে চলছে, সেই বুল রানের অন্তর্গত এখানে আপনি একটু মান্থলি চার্টে এসে দেখুন তো, এই রেড ক্যান্ডেলগুলোকে তেমনভাবে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন ইন্ডিয়ার বাজার কি ভালো নেই? আমি একটু লং টার্ম ফ্রেম, এই যে 2000 এইসব সব সময় থেকে দেখালাম। দেখুন কয়েকটা ফেজ এরকম যায়, এই ফেজটা একবার দেখুন তো, এই ফেজটা কত দিন ধরে কনসোলিডেট আর চপিনেসের মধ্যে ছিল, কত বছর এখান থেকে 1992, 93, 2003, প্রায় 2003। ভাবতে পারছেন এত বছর মার্কেট এরকম চপিনেসের মধ্যে ছিল, তারপর আবার হাই, তারপর আবার কম 2 বছর ধরে পড়েছে ওই 2008-এর যে এইখানে, তারপর আবার উঠেছে, আবার উঠে এখানে যাচ্ছে দেখছেন। কিন্তু এই ফেজটা, এই ছোট্ট ফেজটা দেখুন, ছোট্ট ফেজ বলছি কিন্তু এটা 1.5 বছর 2 বছরের ফেজ, সেখানে তো মার্কেট কিছুই করেনি। তো এরকম ফেজ যায়, আমি বলছি না যারা ওই বলছেন যে মার্কেট একদম খারাপ হয়ে গেছে বা এইসব দিনে, তা আমি তারা বলছি তারা পোস্ট কোভিড এসেছেন। পোস্ট কোভিড এসে থাকলে একটু প্রি কোভিডের মার্কেটটা মান্থলি চার্টে দেখুন, আমি রিকোয়েস্ট করছি। বাজার কি করেছিল, মানে বাজার যখন করেছে তার মধ্যে তো সব সরকারই ছিল অ্যাক্রস দ্য বোর্ড। দেখুন সব সময় মার্কেট একটা বুলরানে থাকে, তারপর কনসোলিডেট করে কিছু বছরও কনসোলিডেট করে, কিছু মাস নয়। তো সেগুলোকে একটু মেনে নিতে হবে। তাও আমি বলবো, যেমন আজকেও এফআইআইরা বিক্রি করেছে যথারীতি, ক্যাশ মার্কেটের কথা বলছি, ডিআইআইরা বাই করেছে, সাপোর্ট দিচ্ছে, সেগুলো তো চলছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং ইনভেস্টরদের চিন্তা করার অতটা কারণ এখনো মনে হচ্ছে না। তবে হ্যাঁ, 24,400 যদি ভাঙে তাহলে হাতে একটু টাকা রাখবেন, নিচে একটু আসতে পারে, তখন একটু ইনভেস্টমেন্টের যাতে হাতে পয়সা থাকে, সেইটাই বলছি। যা আর এসআইপি যেমন যেমন চলছে, সেটা যদি উঁচুতেও হয় কোনো অসুবিধা নেই। আমি আবারও বলছি, কারণ এসআইপি তো করছেন না যে 1 বছরের 2 বছরের জন্য। 1-2 বছরের হলে ইকুইটি মার্কেটে থাকবেন না, একটু ফিক্সড মার্কেটে যান, ডেপ্ট মার্কেটে যান, সেখানে ডেট মিউচুয়াল ফান্ড ওইসবে যান। তো যারা ইকুইটিতে আছেন মিনিমাম তাদের ভিউ 7 ইয়ার্স 10 ইয়ার্স আমি ধরে নেব। তো সেই হিসাবে ঠিক আছে আপাতত মার্কেট। এবার একটু ছোট্ট কথা বলি, যে যে একটু ডেইলি চার্টে আসি। ডেইলি চার্টে যদি দেখেন, এই দাগটা টানা আছে ঠিক এক্স্যাক্টলি 24,000, 4,400, 400 এই লেভেলটা ভেঙে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটু খারাপ টেকনিক্যাল চার্টে হবে। তাই জন্যই দেখুন এই কদিন আমার যে পলিসি সেটাই আছে, মানে সুইং ট্রেডিং থেকে বিরত আছি, ইন্ট্রাডেতে করছি। আজকেও ইন্ট্রাডে করেছি, একটু কিছু রেজাল্ট আমি নয় পরের ভিডিও বা তারপরের দিনের ভিডিওতে বলে দেব, কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংটা চলছে। এইবার আসি, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। এবার আমি আসবো যে একটা ইম্পর্টেন্ট এনএসডিএল নিয়ে আপনাদের কয়েকজনের প্রশ্ন এসেছে যে দাদা এনএসডিএল পেয়েছি কি করব, বা এখন কি নেওয়া যায়, এক্সেট্রা এক্সেট্রা। দেখুন আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে কি করবেন আপনাদেরই ডিসিশন, আমি জাস্ট আমার মতামত জানাচ্ছি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই দিচ্ছি না। সেটা হচ্ছে, যদি পিই রেশিওতে দেখেন, আজকে কিন্তু 1,100-র উপরে বন্ধ দিয়েছে এনএসডিএল। এখন এই 1,100 প্রাইসটা যেটা আছে, এই প্রাইসে দাঁড়িয়ে যদি আপনি কম্পেয়ার করেন পিই রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, সিডিএসএল অ্যান্ড এনএসডিএল, তাহলে কিন্তু প্রায় সমসাময়িক হয়ে গেছে। যদি বলেন একটু হলেও এনএসডিএল এর হয়তো একটু বেশি হয়ে গেছে, কারণ 64-65-র মতো পিই হচ্ছে সিডিএসএল এর, আর এনএসডিএল এর এই দামে প্রাইস হয়েছে 68 এরকমের মতো। তো সেই দিকে দেখতে গেলে কিন্তু প্রায় সমসাময়িক পিই হয়ে গেছে। জানেন দামের সাথে পিই রেশিওটা একটু চেঞ্জ হয়, আমি এর লেটেস্ট আর্নিং হিসাবে বলছি, বা লেটেস্ট যা স্ক্রিনারে দেখাচ্ছে তা নিয়ে বলছি। সুতরাং যখন দুটোরই ভ্যালুয়েশন প্রায় সমসাময়িক এসে গেছে, তখন তা নিয়ে তো এবার যদি আরেকটা খুব বেড়ে যায় তাহলে তো ভাববেন একটু ইউফোরিয়া হচ্ছে, কারণ সাধারণত দুটো সেম সেক্টরের জিনিস, সেম ধরনের বিজনেস, বাজার ভ্যালুয়েশন একটু সাধারণত সেম দেয়। হ্যাঁ, একটু যাদের একটু বেশি আর্নিং তাকে একটু বেশি দেবে, সেক্ষেত্রে তো এনএসডিএল এর থেকে সিডিএসএল এর আঁকড়াগুলো ভালো, আরওই বলুন আরওসিই বলুন, সেগুলো ভালো। যাই হোক, এনএসডিএল আর সিডিএসএল নিয়ে মানে ক্লিয়ার যে কম্প্যারিজন, সেটা কিন্তু আমার একটা ভিডিওতে আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই যে ভিডিওটা দেখছেন তার শেষ স্ক্রিনে আমি দিয়ে দেবো লিঙ্কটা। আচ্ছা, এইবার আমি আসি, এনএসডিএল নিয়ে কথা বললাম, সুতরাং সেই অনুযায়ী ডিসিশন নেবেন, যে ভ্যালুয়েশন দুটোরই কিন্তু সেম। এবার ইউফোরিয়ায় ভুগবেন না, সেটা একটু বললাম। আচ্ছা,
এইবার আমি আসি যে অন্যান্য সেক্টর নিয়ে। দেখুন, আহ, যে এই যে ট্রাম্পের ট্যারিফের জন্য কিছু কিছু সেক্টর তো একটু খারাপ হবে, এবং সেটা ট্রাম্পের ট্যারিফের জন্য না, সেটা আপনি যদি দেখেন, যেমন ধরুন আইটির একটা এফেক্টের হয়, সেই আইটির এফেক্ট কিন্তু শুধু ট্রাম্পের ট্যারিফ থেকে শুরু করে যে হয়েছে তা নয়। এআই একটা নতুন আসছে, তার একটা এফেক্ট আছে। বিদেশে এখন অনেক রকমের জিনিস হচ্ছে, সেই রকম অনেকে কর্মী ছাঁটাইও করছে। কর্মী ছাঁটাই কেন করছে? যেমন দেখুন, আপনারা কিছুদিন আগে টিসিএস এর 12,000 লোক ছাঁটাই হয়েছে, একটু খবরে এসেছিল, এবং সেগুলো মিড মিড ম্যানেজমেন্ট এবং সিনিয়র ম্যানেজমেন্টের। কেন মিড ম্যানেজমেন্ট এবং সিনিয়র ম্যানেজমেন্ট? বুঝতে পারছেন? কারণ এআই দিয়ে আপনি কি কাজগুলো করতে পারেন খুব ভালো, এআই তো আপনার হয়ে অন্য কোনো কাজ তেমন ভালো করে দেবে না। কোন কাজ করতে পারেন একটু ভেবে দেখুন। শিডিউলিং করা, কোনো একটা কাজ, একটা ধরুন প্রজেক্ট, তার শিডিউলিং করা, একটু টাইম ফ্রেম অনুযায়ী সেটাকে ভাগ করা, ওয়ার্ক ডিস্ট্রিবিউট করা, বা বিভিন্ন টিমের মধ্যে কোঅর্ডিনেশনটা করা, সেইগুলো কিন্তু এআই এর বিভিন্ন রিপোর্টিং টুল বা এআই এর মাধ্যমে ভালো একটু করা যায় কিছু কিছু ক্ষেত্রে। আমি সব ধরনের উদাহরণ বলছি না, কিছু কিছু ক্ষেত্রে। এবং এই কাজটাই করতো কিন্তু, বা রিপোর্ট বানিয়ে পাঠানো উঁচু ম্যানেজমেন্টকে, সেটা কারা করতো? ওই মিড ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্ট, ওরাই করতো। এবার ওই রিপোর্টিং ওই সবগুলো তো এআই দিয়েই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তার জন্যই কিন্তু ওদের কাজটা একটু হয়েছে। এবং আমি আইটি বলছি না, যে কোনো সেক্টরেই কিন্তু এই প্রভাবটা পড়বে। একদম যারা মাঠে ফিল্ডে নেমে কাজ করে, তাদের কাজটা এখন এআই করতে পারবে না, আপনারাও জানেন। কিন্তু যেগুলো একটু মিড টু সিনিয়র লেভেলের যে জিনিসগুলো আছে, যারা রিপোর্টিংয়ের কাজ করেন, যারা এই কাজ করেন, তাদের জন্য কিন্তু ওই এআই এসে কিন্তু অনেকটা মানে খারাপ বলবো না, অনেকের ব্যাপারগুলো এই হচ্ছে। তাই জন্য এআইটা শিখে নিতে হবে। হ্যাঁ, এআইটা শিখে নিতে হবে। কারণ একটা আমি এনভিডিয়ার যে সিইও, তার একটা বক্তব্য পড়ছিলাম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাহলে তো এআই মানুষের জব নিয়ে নেবে। হ্যাঁ, তখন উনি একটা খুব ভালো কথা বলেছিলেন, বলে এআই মানুষের জব নিয়ে নেবে না, এআই জানা মানুষ এআই না জানা মানুষের জব নিয়ে নেবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভালো কথা বলেছে। তো তাই জন্য এআই জানা যারা মানুষ, যারা এআই কে দিয়ে কাজ করাতে পারবে, তাদের তাদের এই আছে। এটা উনি ওনার কথা বলেছে, আপনাদের অন্যান্য বা আমারও অন্যান্য মতামত হতেই পারে, আমি জাস্ট ওনার কথাটা তুলে ধরলাম। কিন্তু যাই হোক, মেন মধ্যে কথা হলো যে আইটি সেক্টরটার একটু টার্নিং গুলো খারাপ আসছে, সেই জিনিসগুলো। তা কয়েকটা সেক্টর একটু এফেক্ট তো হবেই, এই 50%। এবার যে আমি একটা বলতে এই ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা একটা ইকোনমি জন্য সারা সারা পৃথিবী হয়তো সাফার করতে পারে, সেটা হচ্ছে ইউএস এর ইকোনমি, বা ইউএস এর এই রকম যে ব্যাপারগুলো চলছে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে নিজের দেশকে নিজে দেখব, ঠিক আছে, খুব ভালো, সবাই দেখা উচিত। কিন্তু তার মানে এই নয় যে অন্যকে বুলিং করে, অন্যকে অন্যের টার্মসগুলো, মানে আমি আমার দেশকে দেখব কিন্তু তুমি তোমার দেশকে দেখো না, তাই না? ওইটা নয়। হ্যাঁ, তো সেই এইটা বুঝতে হবে। তা আমি আমার দেশকে দেখি, তুমি তোমার দেশকে দেখো, ঠিক আছে, এবং তুমিও রেসপেক্ট দাও যে আমি আমার দেশকে দেখছি, তাই না? ভারতকে দেখছে, সেটাকে তুমি রেসপেক্ট করো, কারণ তুমিও তো আমেরিকা, তুমি নিজের দেশকে দেখছো, তাই না? তুমি নিজের দেশকে দেখবে, তুমি রাশিয়ার সাথে সখ্যতা করে রাখবে রেয়ার আর্থ মিনারেলসের জন্যে, মানে তেজস্ক্রিয় জিনিসের জন্যে, ওইগুলোর জন্যে। আর ভারত কিছু তাদের জন্য, ভারত নিজের জন্য করলেই দোষ। তো এই ব্যাপারটা খারাপ, এবং এইটা বেশি দিন টেকে না। এর জন্য কিন্তু দেখুন, যদি এই ব্যাপারটাকে আরো টানে, ট্রাম্প যা জিনিসটা করছে এটাকে যদি বেশি টানে, আপাতত ইউএস মার্কেট বা ইউএস ইকোনমি একটু ভালো দেখতে পাচ্ছেন, ভেতরে ভেতরে খোকলা একটা সময় হবে, এবং পুরো ইকোনমি ওদের দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য কিন্তু গোটা বিশ্বকেও ও নামাবে। যেমন রিসেশনের সময় 2008-এ এটাই হয়েছিল, ইউএস থেকেই ব্যাপারটা শুরু হয়েছিল। তেমন আমি দেখতে পাচ্ছি, সেটা কবে হবে হয়তো 2026-এ হতে পারে, 2027-এ বা 2030-এ গিয়ে হলো, কিন্তু কোনো একটা সময় আমি আপনাকে বলছি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই ট্রাম্প বা এই এই ধরনের মেন্টালিটির ব্যাপারগুলো কিন্তু ডেকে আনে। সেটা কখন হবে? হয়তো রিসেন্ট ফিউচারেই হতে পারে, বা কিছু ডিস্টেন্ট ফিউচারে হতে পারে। কিন্তু আমি কোনোদিন এরকম মন্তব্য করি না, পেসিমিস্টিক মন্তব্য করি না, কিন্তু মনে হচ্ছে যেন
যা জিনিসগুলো অনুধাবন করলাম, ওর যা মেন্টালিটি দেখলাম, তা দিয়ে কিন্তু একটা 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 মানে এখনো তো বিশ্বের বড় ইকোনমি ইউএস, সেই বড় ইকোনমি এরকমভাবে চলা যায় না, কারণ এমনিতেই বড় ইকোনমি খুব খারাপ অবস্থায় আছে। ওদের ডেট জানেন জিডিপির থেকেও বেশি, সুতরাং ওদের ডেট প্রচুর হয়ে গেছে, ওইগুলো তো আপনারা জানেনই। তো একটা সময় না একটা সময় বাবলটা বাস্ট করবেই। টাকা ছাপাচ্ছে এই জন্য বেঁচে যাচ্ছে সব দেশ, মানে ইউ থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে, যদি একটু ফাঁপড়ে পড়ে, মুশকিলে পড়ে, টাকা ছাপিয়ে দাও। এখন তো আর গোল্ড দিয়ে তো আর ডিনোমিনেট হয় না, এ হয় না, টাকা ছাপিয়ে দাও, ব্যাস, প্রিন্টিং মেশিন আছে, টাকা ছাপাও, তারপর ঠিক আছে সেন্ট্রাল ব্যাংকে ওই ইনফ্লেশনটার পরে কাবু করে নেবো, আগে টাকা ছাপিয়ে তো যে বিপদ আসছে তাকে বাঁচিয়ে দাও, এই মেন্টালিটি চলে আসছে। এই জন্য দেখবেন শেয়ার মার্কেটের উপরেও তার বিরূপ প্রভাব পড়ে। অনেক স্টক অনেক উঁচু ভ্যালুয়েশনে থাকে, লোকে ঢুকে পড়ে, তারপর ওই ভ্যালুয়েশনটা আর পাওয়া যায় না। এই ব্যাপারগুলো কিন্তু অনেকবার হচ্ছে। এতে ক্ষুদ্র ট্রেডাররা, নর্মাল ইনভেস্টরদের একটু খারাপ হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তার জন্যই আমি বারবার বলি, নিজে যদি ভালো স্টক অ্যানালিসিস করতে পারেন তাহলেই থাকবেন, না হলে মিউচুয়াল ফান্ডের হাত দিয়ে করুন অ্যাটলিস্ট, তাহলে ঠিক আছে, বা ইন্ডেক্সে অ্যাটলিস্ট করুন ইনভেস্টমেন্ট সেগুলো। আর নিজে যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটু অ্যাক্টিভ হতে হবে, মানে তাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো পড়ুন, ম্যানেজমেন্ট কি বলছে পড়ুন, এমন বিজনেসে থাকুন যে বিজনেসটা আপনার ভালো লাগে, যে বিজনেসটা আপনি একটু হলেও বোঝেন, সেই জিনিসগুলো নিয়ে থাকুন। আমাকে দেখেছেন, আমি আমার এই চ্যানেলে কোনোদিন কমোডিটি ড্রিভেন কোনো স্টক নিয়ে আলোচনা করি, বা মেটাল সেক্টর নিয়ে আলোচনা করি, মেটালের কোনো স্টক বা কোম্পানি নিয়ে আলোচনা করি? আমি ওপেনলি বলছি আমি এটা বেশি বুঝি না, এবং আমার তাতে কোনো লজ্জা নেই। এ বাবা, এই ইউটিউব চ্যানেল চালায় চালায়, এদিকে স্টক বোঝে না। হ্যাঁ, স্টক বুঝি না। সব সব জায়গায় কি আপনাকে এই হতে হবে? সব দিকে আপনাকে মাহির হতে হবে? আপনারা মানে যারা সমাজে ভালো পদে আছে তাদেরকে দেখুন, একটা দুটো বিষয়েই তারা জ্ঞানী, সব বিষয়ে নয়। এরকম হতে পারে না কেউ। তাই আমি বলছি, আমি যে সেক্টরটা বুঝি না সেই সেক্টরে আমি থাকবো কেন? আমার তো পিএনএল আমি দেখাই, মেটাল সেক্টর না নিয়েও তো পিএনএল দারুণ চলে, তাহলে মার্কেটকে তো বিট করে। যেটা আমি বুঝি না, আপনি যদি মেটাল বোঝেন তাহলে মেটাল করবেন, আপনি হয়তো ব্যাংকিং সেক্টর ভালো বোঝেন না, তাহলে ব্যাংকিং সেক্টর থেকে অ্যাভয়েড করবেন। এরকম যেটা আপনি একটু বোঝেন, যে সম্বন্ধে আপনার ইন্টারেস্ট আছে, যে সেক্টর সম্বন্ধে, যে সেক্টর, সেখানে থাকুন। এখন কিন্তু সময় আমি বলছি খারাপ আসছে, মানে মার্কেটের দিক দিয়ে তেমন বলছি না, একটু বিশ্ব অর্থনৈতিক অবস্থা, একটু জিওপলিটিক্যাল ব্যাপার নিয়ে বলছি। ওইখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং টাইম আসছে, এবং ড্রিভেন বাই দ্য মেন পাশ্চাত্য দেশের জন্য। মেন পাশ্চাত্য দেশ, তার মধ্যে ইউরোপও আছে, ইউএসও আছে। এদের এইসবের জন্য ইউক্রেনের যুদ্ধটাকে ফর নাথিং 2-3-4 বছর ধরে জিয়ে রেখেছে, ফর নাথিং। আপনার কি মনে হয় ইউক্রেন একা যুদ্ধ করে 4 বছর ধরে রাশিয়ার সাথে আছে? তা তো নয়। ব্যাপারটাকে ফর নাথিং জিয়ে রেখেছে, তার জন্য আবার এইদিকে অন্য কথা বলছে। আরে সব থেকে একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আপনারাও হয়তো জানবেন, খবরেও এসেছে, ইন্ডিয়াও বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনকে এই যুদ্ধের জন্য টোটাল যে এইড প্রদান করেছে, সাহায্য দিয়েছে, সেটা হচ্ছে $21 বিলিয়ন। আর ওরা এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার থেকে ন্যাচারাল গ্যাস কিনেছে 25 বিলিয়ন মতো। বুঝুন, যত সাহায্য করেছে তার থেকে বেশি রাশিয়ার থেকে নিয়েছে, তার মানে যুদ্ধে তো রাশিয়াকে সাহায্য করেছে এরা, পাশ্চাত্য দেশ। কিন্তু তারা করলে ঠিক আছে, অন্যরা যাতে না করে, দাদাগিরি করবে, ওসব দিন এখন আর তেমন নেই। এখন অনেক দেশই আসছে, এবার অনেক দেশ হয়তো বাধ্য হয়ে কিছু বলতে পারছে না, যেমন জাপান, সাউথ কোরিয়া, এরা তেমনভাবে রুখে দাঁড়াতে পারেনি, কিন্তু ইন্ডিয়া অ্যাটলিস্ট একটা উদাহরণ রেখেছে যে হ্যাঁ এই করেছে। কারণ ইন্ডিয়ার সাথেই তো ডাইরেক্টলি, যখন কোনো একটা দেশের সাথে ডাইরেক্টলি যদি কনফ্লিক্ট, কিন্তু ইন্ডিয়ার সাথেই হয়েছে এবং বলেছে, এবং ইন্ডিয়াও এতদিন চুপ থাকার পর বক্তব্যটা দিয়েছে। যাই হোক, ঠিক আছে, আমাদেরকেও শর্ট টার্ম একটু হয়তো পেইন আসতে পারে শেয়ার মার্কেটের দিক দিয়ে বা এই দিক দিয়ে, ঠিক আছে, হবে। ডোমেস্টিক ইনভেস্টররা তো আমরা আছি, এবং ডিআইআইরা আজকেও বাই করেছে, মার্কেটকে সাপোর্ট আছে, মার্কেট আপাতত ঠিকই আছে, জিডিপি গ্রোথ আপাতত ঠিক আছে। দেখা যাক, হয়তো এর জন্য 0.2 বা 0.5% হয়তো একটু কমতে পারে যদি এই ট্যারিফের ব্যাপারটা হয়। দেখা যাক কি হয়। এখনো ওই
সব গেল গেল রব করার মতো অবস্থা হয়নি, প্যানিক করার মতো অবস্থা হয়নি। সাবধানে থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? আর একটু মানে স্মার্টলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, আপনার কমেন্ট একটা আশা করব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।